ও, তোমার মতলব তো খুব একটা সুবিধা না, মানে তুমি মাঝখানে শুবা, শালি এক পাশে, বউ এক পাশে, না? এটা কি আরে এটা স্বাস্থ্যসম্মত খাবার ধরো। খিদা লাগছে, ভাত খাবে, এগুলো তুমি কি আনছো এখন খাওয়ার টাইমে? আরে যন্ত্রণা, ভাত কি খাওয়ার জিনিস হলো? হ্যাঁ দুটো কুড়াল একটা মাছ হলো নাকি? তেলাপিয়া মাছ আর কুড়াল মাছের মধ্যে কোনো পার্থক্য আছে না, তার মধ্যে এগুলো চাষের জিনিস। তোমার দুইটা 2 দিনে, তারপর হচ্ছে তোমার বোনের 2টা, 4টা হয়ে গেল। আর একটা শ্যাম্পু, এটা আমার ভাগ করে আমি আজকে আর কালকে পড়তে পারবো, আমার কোনো সমস্যা নেই। এইটাই F3। দাঁড়াও, তোর ব্যাগটাও তো ধরতে পারিস, তাও ধরিস নি। এটা কি সবাই লোক আসেন। বাহ, তোমরা অনেক সুন্দর না? হ্যাঁ আসলে সুন্দর বাবা। হ্যাঁ এসিও তো আছে। এটা তো আমাদের রোল। কি ব্যাপার, ওখান কই যাও, রুমে দিয়ে ফেলো। ওর জন্য আবার রুম লাগবে কিসের জন্য? দেখছো কিং সাইজের একটা খাট, এখানে তো আলাদা কোনো রুম দরকার নেই। আমরা 3 জন খুব সুন্দরভাবে ঘুমাইতে পারবো, আমার এসিও আছে। আমরা 3 জনে কি রুমে শুবো? তোমার মাথা মতো ঠিক আছে? কিভাবে সম্ভব এটা? মানে তুমি মাঝখানে শুইলাম, আমি কোনারে শুইলাম, আর শালি ওই পাশে শুইল, সমস্যা তো না। 3 জন তো, এই যে বালিশও 3টা আছে, তাহলে সমস্যাটা কোথায়? ও, তোমার মতলব তো খুব একটা সুবিধা না, মানে তুমি মাঝখানে শুবা, শালি এক পাশে, বউ এক পাশে, না? আমি মাঝখানের কথা বলিনি, বলছি মাঝখানে তুমি শো, আমি এক পাশে, ওই এক পাশে হয়ে গেল। আর তারপরে যদি তোমার মনে হয় যে তোমাদের ঘুমাইতে ডিস্টার্ব হবে, তাহলে সোফায় আমি শোবো, সমস্যা কোথায়? শুধু শুধু চিৎকার চাচামেচি পড়ো না তো, দেখো জানি ঘুরার সময় টায়ার্ড লাগতেছে। চল ফ্রেশ স্টেশন, ঠিক আছে? সমস্যা কি তোমার? হ্যাঁ, এমনিতে এতদিন পর হবে তুমি হানিমুনে আনছো, তার মধ্যে আর এত একটা বিয়ে। হ্যাঁ, ও বড় হয়েছে না এখন? আমরা এতদিন পরে হানিমুনে আসছি, 2টা বছর পর তুমি আমার হানিমুনে আসছো। আমরা এখন 3 জন ঘুমাইতাম, কিন্তু তোমার আটকে আমার মাথাটা যা ইচ্ছে খারাপ হয়েছে। যাও, তুমি খাবার নিয়ে আসো তো, যাও, বিরক্ত লাগছে না, ফ্রেশ হবে, যাও যাও। আচ্ছা ঠিক আছে, ওই যে চাবিটা রেখে গেলাম, তোমরা ফ্রেশ হবে, দেখি খাবার টাবার ব্যবস্থা করো। আসছো? এলো তোমার সব কিছু। এটা কোত্থেকে খুঁজে আনছো? টোকা আনছো এটা? আর টোকান কিসের জন্য? ওই থাকবো তো 2 দিন, টিস্যু তো নষ্ট হয়ে যাবে, এই জন্য হোটেলে দেখলাম যে অল্প কটা টিস্যু আছে, 10 টাকা দিয়েছে, 10 টাকা দিয়ে নিয়ে আসছে। 3টে শ্যাম্পু কি আনছো? 3টে শ্যাম্পু কারে হবে? আরে 3টা কেন হবে? আরো খোঁজো খোঁজো, খুঁজে দেখো, ওখানে আছে 2টা। 5টা শ্যাম্পু? হ্যাঁ 5টা শ্যাম্পু কাকে হবে? আমরা থাকবো আরো 2 দিন। 2 দিনে তো থাকবে। আচ্ছা আমরা মানুষ কজন? 3 জন? 3 জন। আমরা যদি মানুষ 3 জনই হই, তাহলে এই যে তোমার 2টা 2 দিনে, তারপর হচ্ছে তোমার বোনের 2টা, 4টা হয়ে গেল। আর একটা শ্যাম্পু, এটা আমার ভাগ করে আমি আজকে আর কালকে পড়তে পারবো, আমার কোনো সমস্যা নেই। বিস্কিট কেন? আবার 3টা কেন বিস্কিট? হ্যাঁ, রাত্রবেলা কিন্তু না খেয়ে থাকবে নাকি? আমার পেট তো পুরাও ভরা, তোমাদেরও তো পেট ভরা। ওই রাস্তাঘাটে বিচে কত কিছু খাইলাম না, তো এখন চিন্তা করলাম যে না খায় তো পেটের মধ্যে গ্যাস তো ঠিক হবে না। এই যে ঘুরতে আসে যদি অসুখ বিসুখ বাধাও, তাহলে কী অবস্থা হবে? এদের ওষুধ খাইতে হবে, ডাক্তার দেখাইতে হবে, শুধু শুধু এই ডাক্তারের পিছনে টাকা খরচ করে কোনো মানিয়ে নেই। তার থেকে বরং খাওয়া উচিত, ডিনার না করলে শরীর খারাপ করবে। এই যে এটা দিয়ে 3টা বিস্কুট দিয়ে আমরা ডিনার করবো, আমার একটা, তোমার একটা, আর তোমার বোনের একটা। তাহলে আমরা রাতে ভাত খাবো না? ভাত? ওমা, ভাত খাবার কি জন্য? হ্যাঁ, এই যে আজে বাজে জিনিস কত খাইছে পেটের মধ্যে, এগুলো হজম হয়েছে? শোনো, এখন যদি ভাতটা খাই শরীরটা খারাপ করবে, শরীর খারাপ করলে ওষুধ পাতি, ডাক্তার, এগুলো একটা খরচ আছে না? তার থেকে বরং আমরা বিস্কুট খাইয়া 2 গ্লাস পানি খাই সুন্দর শুয়ে থাকবো, সকালবেলা উঠে ধরো ওই রুটি কলা যাই হোক একটা নাস্তা করে ফেলাবো, না সমস্যা তো নাই। পেস্ট আনছো? আমরা কালকে আসলাম, কালকে একটা মিনি প্যাক কিনছি 5 টাকা দিয়া। ওই পেস্ট তুই কি করছো? সে পেস্ট এখন আছে না? পেস্ট শুধু কি হলো? ওরে পেস্ট? হ্যাঁ, দিনের মধ্যে তুমি কয়বার ব্রাশ করো?
কিছু খাইলে ব্রাশ করো, আবার কতক্ষণ পরে ইচ্ছে বড় হলে তুমি ব্রাশটা করতে চাও, তাহলে এক পেজ দিয়ে আমরা কেমনে 3 দিন চালাবো? আমি পেস্ট নেই একটুখানি ব্রাশের মানে আগার মধ্যে, আমার তো একটা পেস্ট 1 মাস যায়। তোমরা করছো নাকি পুরো 5 টাকার মানে পেস্ট খাই ফেলাইছো? হ্যাঁ এখানে আর আছে, তুমি দেখো তো। আছে আছে আছে, যা আছে তাতে আজকে চলে যাবে না আমাদের 3 জনের। তুমি ব্রাশগুলো নিয়ে আসো তো, ব্রাশগুলো নিয়ে আসো। ব্রাশ আনো, আমি তোমার দেখাই দেই। কামটা কি করছে? 5 টাকার দাও। এই যে দেখো, দেখছো এই যে বাইরে আছে, এটা কাম করলাম। একটা পেস্ট একদিনই শেষ করছো, এটা কোনো ডাকাত টাকা বসে এই যে বাইরে আছে একটা কাম নাকি করছো? কত একটা 5 টাকা দামে পেস্ট একদিনে শেষ করে ফেলছো। আমার তো অংশ করে ফেলো। এই যে দেখো বেরোইছে, দেখো এই যে দেখো একজনেরটা হয়েছে। দাঁড়াও 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 দাঁড়াও, আরো বার করে। তুমি যে কইছো এগুলো শেষ হয়ে গেছে, দেখছো বাইরে এসে এই দেখো যেই পরিমাণ বাইরে হয়েছে তাতে করে একবেলা কামাই যাবো। এটা চালাই ফেলো। মানে এটা আরো একদিন চালাইতাম আমরা, আর একদিন থাকবো এইটা দিয়ে। হ্যাঁ 5 টাকা দিন বলে আরেকটা নিয়ে আসতা। হ্যাঁ এত কঞ্জুস কেমনে তুমি? এনে কোন দৃশ্য কি দেখলা? আচ্ছা পেস্ট তো আছে, যদি থাকে তাহলে আমরা পেস্টটা কেনার দরকার থেকে শেষ হোক তারপরে নিয়ে আসুন। হ্যাঁ তুমি আমার একটা বছরে, হ্যাঁ আমার বাবা মা কি দেখে তোমার যে আমার বিয়ে দিলে আমি বুঝতে পারলাম না। 1 বছর পরে যে তুমি আমার হানিমুন আনলা, হানিমুনে আসলাম আমরা বোন সহ 2 বোন মানলে আসলাম, তুমি একটা রুম কেমনে নাও? এক রুমের মধ্যে আমরা 3 জন থাকতে পারবো? হ্যাঁ সারাটা জীবন আমার তুমি ধ্বংস করে দিলা। হ্যাঁ কে করো তোমার সংসার, কে করবো তোমার সংসার আমাকে বুঝাও। এত কিপটামি কেমনে চলে? অল্প অল্প তরকারি আনো, যেখানে যায় সেখানে লাইট ফ্যান বন্ধ করে দাও। হ্যাঁ এগুলো কিভাবে চলা সম্ভব? আমি দেখে তোমার এই সংসারটা করতেছি, আর কোনো মেয়ে এই সংসারগুলো করবে না, বুঝতে পারছো? হ্যাঁ দিনের মধ্যে 100 বার যে হাত ধো, এত নোংরা আমি সারা দিন ঘর দুয়ার নোংরা করে রাখো। হ্যাঁ একটা জিনিস আনতে বলে 3 দিন পরে জিনিসগুলো আনাও। হ্যাঁ একটা অনলাইনে একটা কিছু অর্ডার দিলে তুমি আমাকে কিনে দাও না কোনো কিছু। হ্যাঁ তোমার নিজের জামা কাপড় আমাকে ছোট করে পরাও, আর কতক্ষণ আমি করবো তুমি আমার সাথে? বলো কি করছো? হানিমুনে আনছো, হানিমুনে আমার বোনটারা কি কিনে দিছো? 5 টাকার বাদাম কিনে দিছো। হ্যাঁ একটা 10 টাকার কানের দুল কিনে দিছো। তুমি আর কতক্ষণ আমি করবা? তোর মতো ছেলের সাথে কিন্তু আমি আর সংসার করবো না। আমি কিন্তু অনেক সহ্য করছি। দেখ একটা বছরে তুই আমার লাইফটাকে ধ্বংস করে দিছস। আমি ঢাকা যেয়ে নেই, ঢাকায় গিয়ে তোর আমি ডিভোর্স দেবো। তোর মতো ছেলের সাথে আর কোনো সংসার নেই আমার। হ্যাঁ আমি অনেক সহ্য করছি, আমি কিন্তু আজকের পর কোনো সহ্য করবো না। এই জায়গায় আমি কিপটা আমি করবো, দেখবি তো তুই। ইরা ইরা কোকড়া চুলের ভাজে, হাত বুলিয়ে মাঝে মাঝে, বন্ধু যখন আমার দিকে আর চোখে তাকায়, মায়া বিতার চোখের মাঝে মায়ার একটা শহর আছে, মনটাই আমার উতাল পাতাল যায় রে হয়ে যায়। বন্ধু পিড়িতে বোঝে না, আমার পিড়িতে বোঝে না, মনের কথা বলতে সে যায় রে ফিরে যায়। বন্ধু পিড়িতে বোঝে না, আমার পিড়িতে বোঝে না, মনের কথা বলতে সে যায় রে ফিরে যায়। কত না বাবা, হ্যাঁ ঘুরতে এসে যদি এরকম হাঁটাও হইলো কিছু? আচ্ছা মানুষ তো ঘুরতে এসেই হাঁটে, আর যেভাবে হাঁটা চলো বন্ধ করে দিছো হাতির মতো তো ফুলে যাবে, স্বাস্থ্যটা ভালো রাখতে হবে না? কি লাগছে? ভাইয়া একটা রিক্সা নাও না, এখন অনেক কষ্ট হয়ে গেছে। তোর কি আইসা নাকি? হ্যাঁ বুঝলাম না কিছু।
আসছিস ঘুরতে, ঘুরবে ফিরবে, হাঁটবে, বিভিন্ন জায়গায় যাবে হাঁটতে হাঁটতে, আর সেখানে তোর ঘোরাঘুরি কি দরকার শুনি? মানে পিকনিক আসে তোমার কিপটামি শেষ হবে না না? আর এটাই বিষয়টা কিপটামি না, শোন বিষয়টা হচ্ছে কি যে এই যে হাইটে হাইটে প্রাকৃতিক পরিবেশ দেখতেছো, সাগর দেখতেছো, এইটা যদি রিক্সে আসো বাবা, হ্যাঁ? ছোট্ট একটা জায়গা, কত 3-4 কিলোমিটার সব কিছু মিলায় 3-4 কিলোমিটার যদি হাঁটলে শরীরটা ভালো থাকলো, নেচারটা ভালো থাকলো, সবুজে মাসে হাঁটতে পারলা, এই যে এত জিনিস দেখতেছো, রিক্সা পাবা তুমি বলো? এই যে পা ছিঁড়ে দিতেছে, হাঁটতে পারতেছি না আমি আর। আচ্ছা এই যে চলে আসছে, হ্যাঁ এখানে গিয়ে আমরা বিচে ভাত খাই, খিদে লাগছে অনেক। কি খাবা? ভাত? মানে এটা কি ভাত খাওয়ার সময়? কয়টা বাজে দেখো তো, 3:40 বাজে, এটা কোনো ভাত খাওয়ার সময় হলো? আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, তোমরা এত খাই করো কিসের জন্য? হ্যাঁ একটু কম খেলে কি সমস্যাটা কি হয়? শোনো ডাক্তাররা কি বলছে, যে যত কম খাবে শরীর তত ভালো থাকবে। পৃথিবীতে সব মানুষই খাইয়া মরছে, না খাইয়া কেউ মরে না। যত কম খাবে স্বাস্থ্য তত ভালো থাকবে। মানে তোমাদের যে ভালো হচ্ছে তুমি তো বোঝো না সব। শোনো, এখানে কিন্তু কিপটামি করবে না। সারা বছর তুমি আমাকে ড্রেস ভালো করে কিনে দাও না, তোমার গেঞ্জিগুলো আমাকে শর্ট করে করে পরাও। এখন কিন্তু আমি আর আমার বোন পিকনিকে আসছি, আমাকে এখান থেকে কক্সবাজার থেকে আমাকেও ড্রেস কিনে দেবো, আমার বোনকেও ড্রেস খাই। এবং ও জুয়েলারি চাইছে, যেটা যে কানের দুল যা যা চাইছে কিনে দিবা। ও একটা পার্সও চাইছে। এই যে কিপটার কথা, এটা কিপটামের কি হলো? হোটেলে যে রান্নাবান্না হয়, সে রান্নাবান্নাটা কয়দিন বাসি তেল দিয়ে তৈরি করে। এই যে তেল, আবার এই যে তরি তরকারি পচা মচা দিয়ে এই যে রিফাইনটা করে, এটা কি ভালো? এটা খুবই খারাপ একটা জিনিস শরীরের জন্য। এই যে হোটেলের খাবার সবচেয়ে খারাপ, মানে অস্বাস্থ্যকর একটা জিনিস। হোটেল কখনো খাবার না, বলে দিলাম। কিপটা দুলাভাই কোথাকার, কিপটা দুলাভাই আমার। আচ্ছা নিজের বোনের মতো শুরু করে দিলে কিপটাকে। মানে এখন যদি তোমাদের আমি ভাত খাওয়াই তো আমি কৃপণ হইলাম না, আমি যদি তোমাদের ড্রেস কিনা দিই তা কৃপণ হইলে না। আচ্ছা ড্রেসগুলো কোথা থেকে পায় ওরা? সবগুলো ড্রেসই ঢাকা থেকে নিয়ে আসে। ঢাকা থাকতে আমরা কক্সবাজারে এসে ড্রেস কেন কিনবো? এখানে 5 টাকার জিনিস 10 টাকা। আচ্ছা খেতে লাগছে তো, ওই যে একটা আছে দোকান আছে, ওই দোকানে যাই দেখি কি আছে। আসো আসো, খেতে লাগছে না, খাওয়া দিচ্ছি, আসো আসো। কি খাইতে তো আমি খাওয়াচ্ছি এখনই। আচ্ছা ওই তো হোটেল আছে, তুমি তারও আমি কিছু নিয়ে আসি। আচ্ছা দেখছো শ্রীকান্ত, এই সারা জীবন আমার সাথে এরকম কিপটামি করে গেছে। কি করবা এখন? এই তো নিজে বলতেছে যে ডানা এরকম ঢাকা থেকে ড্রেস আনছে, ভালো লাগে না এসব শুনতে। আমার একটা কিপটা দুলাভাই হয়েছে। কলা কত করে? কলা জোড়া 25 টাকা, আর এইটাই এটা 20 টাকা জোড়া। একটু কমায় রাখা যায় না ভাই? হ্যাঁ একটু কমায় রাখা যায় না? 20 টাকা দিত, 20 টাকা তিনটা নেই? তিনটা, হ্যাঁ তিনটা 30 টাকা। ও ওই হিসাব তো জানি, 3 × 30, এই 7 টাকা করে দেই। 25 টাকা দিন তিনটা। 25। আচ্ছা 3টা কলা দেন, আর একটু যে মিস্টার টুইস্ট দেন একটা, এটা দেবো কলা। আর 3টা ভালো দেখে দেয় না? না না ওই যে মিস্টার টুইস্ট, হ্যাঁ ওই একটা দিয়ে রাখা। এটা কত? এটা 25 টাকা। এই তো বেশি লোক, এটা তো 20 টাকা করে, 20 টাকা করে। 20 টাকা। তারপর তো 45 টাকা হয়ে গেল। এ না আর 2 টাকা তেমন জানা? দেখো হ্যাঁ থ্যাংক ইউ। ফোন দিচ্ছি, ফোনও ধরে না। দেখো এটা কি? আর এই যে স্বাস্থ্যসম্মত খাবার ধরো, এই যে তোর লেগে সিপ আনছি। খিদা লাগছে, ভাত খাবে, এগুলো তুমি কি আনছো এখন খাওয়ার টাইমে? আরে যন্ত্রণা, ভাত কি খাওয়ার জিনিস হলো? হ্যাঁ এই যে দেখো কলা, একটা কলা যদি খাও 2 বেলা ভাত খাওয়ার সমান, এই প্রমাণ পুষ্টি আছে। এখন খাবা একদম সন্ধ্যা পর্যন্ত, তোর তাতে ভালো একটা স্টেমিনা হবে। দেখো ফারুক, তুমি ঢাকায় কিন্তু এরকম করো। এই কিপটামি গুলো এখন কক্সবাজার আসছি, ঘুরতে আসছি, আমার বোন সামনে এত বছর পরে 2টা বছর প্রতি আমরা পিকনিক আনছো, এখন এগুলো করবা তুমি আমার সাথে? হ্যাঁ আরে বাবা অপচয় করে না, ঘুরতে আসছি দেখে যে অপচয় করতে হবে কোনো কথা আছে? তুমি মাইয়া মানুষের জীবনে কখনো মানুষও হয় না, উল্টা পাল্টা কথা বলতেছে। কথা এই কি সব কথা কিপটে কিপটে বড় কিছু জানো? হ্যাঁ এ বাইরে এই যে আজাবাজা জিনিস খাবার, সেই জিনিসটা কি ভালো হলো নাকি? এ না, তোমার কলা চিপ তুমি খাও, তাই গেলাম আমি হোটেলে। আর খাবার না তুমি? আরে
কত ভালো লাগলো দেখছো, পরিবেশটা সুন্দর। না ভাই, আমি মাছের ফ্রাই খাবো। মাছ ফ্রাই খাবার? কি মাছের ফ্রাই খাবার? আর দুটো কোরাল একটা মাছ হলো নাকি? তেলাপিয়া মাছ আর কোরাল মাছের মধ্যে কোনো পার্থক্য আছে না, তার মধ্যে এগুলো চাষের জিনিস। না ভাই, চাষের জিনিস ঢাকায় চাষের জিনিস পাওয়া যায়, এইখানে তো সমুদ্রের জিনিস খাওয়া যায়। আরে ভালো না, মাছটা ভালো না হয় বুঝলাম, তার মধ্যে গিয়ে দেখবো যে তেল টেল দেয়, সেগুলো ভালো না, এগুলো খাইলে গ্যাস্ট্রিক হয়ে যাবে, বুঝতে পারছো? না ভাই, এইসবের ভালো লাগে না। দেখছো ওইলো কিছু এই কারবারটা দেখছো? দিলা তো আমার বোনটারে খেপাইয়া তুমি এখন। আশ্চর্য বিষয়, তোর খেপানোর কি আছে? যেটা বলছে সেটা সত্যি বলছে, যে ভাজা পোড়া যে করে, যে বিচের আশেপাশে সবগুলো তো হচ্ছে ভেজাল তেল। ও বাচ্চা মানুষ একটু খেতে চাইছে, তুমি এমন কেন করো বুঝিলাম। আরে বাবা, খেতে চাইলে পেটটা খারাপ হবে না? পেট খারাপ হলে শরীরটা খারাপ হবে। হ্যাঁ, এই যে ধরো বাথরুমে যাতায়াত করবে, ওষুধ টষুধ নেবে, কত ঝামেলার মধ্যে ব্যাপার স্যাপার আছে। মাফ করো, তুমি সব জায়গায় কেমনি এত কৃপণতা করতে পারো? আরে কি কৃপণতা না রে ভাই, জিনিসটা হচ্ছে তুমি বোঝার চেষ্টা করতে পারো যে ওষুধটা খাইলে ওর শরীরটা খারাপ হবে, ওষুধ খাইতে হবে না, ওষুধ খাইলে ওর কি অবস্থা। তোমার কিনে দিতে হবে, টাকা খরচ হবে, এটার জন্য তো। আবার টাকা খরচ, এখানে টাকার বিষয় আসতেছে না, আসতেছে স্বাস্থ্য সচেতনতার বিষয়টা। যাও ওকে মানাও, মানাই ওর কি খাইতে চাও ওর কিনে দাও, যাও, আমি বুঝি। আরে আমি কোনো রকম খাবো, আমি আসলে দেখি তো কই হলো আবার। দেখো, তোমার রাগ করাটা যুক্তি আছে। তুমি ভাবো আমি কৃপণ, এটা যে একেবারে মিথ্যে বিষয় না তা নয়, কিন্তু কখনো কি ভেবে দেখেছো কৃপণতা কেমন করি বা কিসের জন্য করি? কখনো জানতে চেয়েছো আমার স্যালারি কত? আমাদের দেশে যে পুরুষটা মাসে 30,000 টাকা বা 40,000 টাকা বা 50,000 টাকা ইনকাম করে, সে মানুষটার পক্ষে একটা সংসার চালানোটা আসলে অনেক কঠিন। হ্যাঁ, কেউ আছে যারা অল্প বেতন পায় কিন্তু তার আউট ইনকাম অনেক বেশি। আমি তো সেটা পারিনি, কখনো অসৎ হতে পারিনি। ঠিক আছে, এটা অনেকে পারে। কিছু মানুষ আছে অল্প বেতন পায় কিন্তু তার আউট ইনকামটা বেশি, কিন্তু আমার পক্ষে কখনো এই কাজটা করা সম্ভব হয়নি। ছোটবেলা থেকে বাবা আমার কাছ থেকে সততার শিক্ষাটা আমি পেয়েছি। দেখো, মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকবে, কিন্তু আমরা পুরুষ মানুষ জন্মের পর থেকে স্ট্রাগল করে বড় হয়েছি, স্ট্রাগল করছি এবং করে যেতে হবে। আমি বেতন পাই মাত্র 35,000 টাকা, তার মধ্যে ইউটিলিটিস বিল, বাসা ভাড়া সব কিছু মিলে প্রায় চলে যায় 20,000 টাকার মতো। 50,000 টাকায় তুমি, তোমার বোন, আমি সব মিলে তো আসলে খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়, তাই না? তোমার কি মনে হয় না আমারও ইচ্ছে হয় তোমাদের একটু ভালো মন্দ খাওয়াই, ঘুরতে যাই, এটা ওটা করি, বাট আমার স্বাদ আছে, স্বার্থ নাই। তুমি প্রায় বলো ঘুরতে যাবো, এটা কিনবো, ওইটা কিনবো, আমার খুব খারাপ লাগে, কিন্তু আমার আসলে করার মতো কিছু নাই। এই যে কক্সবাজারে ঘুরতে এসি, কতদিনের টাকা জমিয়ে, চিন্তা করতে পারবে না দুপুরবেলা প্রায় না খেয়ে থাকতে, এগুলো জমিয়েই তোমাদের নিয়ে আসছে। তা খুব ভয় ছিল যে কিভাবে আসবো, খরচটা মিলাতে পারবো কিনা। সব কিছু মিলেই আমাকে এই কৃপণতা করতে হয়। তোমার ভাষায় এটা কৃপণতা, কিন্তু আমার কাছে এটা মৃত ব্যয়। প্রতিটা পুরুষ মনে হয় এটা অবলম্বন মনে করে, বাট আমি ভুল, তুমি রাইট। আমি তো আর অসৎ হতে পারবো না, তাই ভাবছি অনেকে তো 2টা চাকরি করে, আমার 5টা পর্যন্ত অফিস, আমি তো এই বাকি সময়টুকু তোমার সাথে কাটাতাম। ভাবছি ঢাকা গিয়ে আর একটা পার্ট টাইম জব করবো, সেটা যাই হোক না কেন, যদি নাও পারে গুয়ার চালাও দেবো, তাতে তো আমারটা ইনকাম হবে। সব কিছু মিলিয়ে যদি আমি মাসে আরও 15-20,000 টাকা ইনকাম করতে পারি, অ্যাটলিস্ট তোমার কিছু ছোট ছোট চাহিদাগুলো তো পূরণ করতে পারবে। হোক, এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও, আমাকে জাস্ট কয়েকটা দিন সময় দাও,
আমি তোমার চাহিদা পূরণ করার চেষ্টা করবো, আমার যতই কষ্ট হোক না কেন। আর সব কিছুর জন্যই আমি সরি। আসলে আমি সরি, আমি এখন থেকে তুমি যেভাবে চালাও আমি ওভাবেই চাই। আর একজন স্ত্রী পারে তার স্বামীর ইনকামের উপর পুরো সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখবে। আমার অনেক বেশি বিলাসিতে দরকার নয়। আর তুমি যেভাবে খাওয়াবে যদি গাছতলে রাখো ওখানে থাকবে, তাতে আমি খুশি। কি ব্যাপার? আর টিফিন নিবা না? টিফিন লাগবে না, টিফিন দিয়ে বাইরে থেকে খেয়ে নেব। বাইরে থেকে তো প্রতিদিনই খাও, আজকে না হয় আমি একটু বানাইছি, এগুলো নিয়ে যাও। বাইরে কি না কি তুমি খাও, এগুলো উল্টাপাল্টা খাবারগুলো খেয়ে জন্য তো গ্যাস্ট্রিক হয়েছে তোমার। আরে এত বেশি কথা বলো কেন? আমি প্রতিদিন বাইরে নাস্তা খাই না, ওই আমার তো কোনো সমস্যা হয় না। আর আমি বাইরে কোনো উল্টাপাল্টা কিছু খাই না, ঠিক আছে? আমি ভালো কিছুই খাই। আচ্ছা শোনো না, বাবুকে একটু যাওয়ার সময় ড্রপ করে দিয়ে আসো না। পারবো না, আমি যদি এখন ড্রপ করতে চাই আমার তো দেরি হয়ে যাবে। প্রতিদিন ঘরে এত কাজ করে এত কিছু করার পরে বাচ্চাটাকে প্রতিদিন আমারই দিয়ে আসতে হবে। ঠিক আছে, কিছু করার নেই, আমি দিয়ে আসবো। যাও। ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমি চাকরিটা ছেড়ে দেই, বাড়িতে বসে থাকি, প্রতিদিন ওরা স্কুলে নিয়ে যাবো, আবার স্কুল থেকে ফেরত নিয়ে আসবো। যত সব। বলাটাই আমার ভুল হয়েছে। পুরো ভীষণ কথা। ঠিক আছে বাবা, আম্মু দিয়ে আসবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, চলো ব্যাগ নিয়ে আসি, চলো চলো আসো। মা দেখো, বাবা বাবা দাঁড়াও তো দেখি তো, এই মুহূর্তে আবার কি ফোন দিল? একটা ফোন আসছে। হ্যালো। কোথায় তুমি? হ্যাঁ, আরে আমি তো অফিসে। ও আচ্ছা, অফিসে। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে। আরে ওই যে আমার অফিস থেকে আমার এক কলিগ ফোন দিল যে কই আছি, ও একটু বাইরে গেছে, তো আমি অফিসে আছি কিনা জিজ্ঞেস করলে একটু মিথ্যা কথা বললাম আর কি, বললাম অফিসে আছি। আচ্ছা দাদু। বাবা বাবা আসো, আমি আর দাদু একটা মজার খেলা খেলছি, তুমিও খেলো। হাত ছাড়ো, কতবার বলছি না সারাক্ষণ এই শুধু খেলা খেলা করবে না? আরে পড়াশোনা তো করোই না, স্কুলে ঠিক মতো যাও না, বাড়ির মধ্যে সারাক্ষণ শুধু খাও আর খেলাধুলা করো, যত সব। দাঁড়াও শান্ত, কি হয়েছে তোর? তুই ছেলের সাথে এই ব্যাপার করলি কেন? আর দিন দিন তুই যেভাবে চলছিস, যেভাবে বউর সাথে কথা বলছিস, বউর সাথে আচরণ করছিস, এটা কিন্তু ঠিক করছিস না। বাবা তোমাকে একটা কথা বলি, তুমি যে সমস্ত ব্যাপারে জানো না সেই সমস্ত ব্যাপারে আমার সাথে কথা বলতে এসো না, ঠিক আছে? এর বেশি কিছু তোমাকে আমি কিছু বলতে চাই না। আমি সব জানি, সব বুঝি, কিছু বলার নেই তোকে। তবে আমি এটুকুই বলবো, তুই যা করছিস ভালো করছিস না। তুই বৌমার সাথে যেভাবে আচরণ করছিস, আমার নাতিটার সাথে যেভাবে আচরণ করছিস, এটা খুব ভালো দেখাচ্ছে না। দেখো বাবা, তুমি কিচ্ছু জানো না। হ্যাঁ, সারাক্ষণ তো শুধু বাড়িতে বসে থাকো। আমার যে অফিসটা কিভাবে মেনটেন করতে হয়, আমার অফিসে যে কত ঝামেলা চলতেছে, হ্যাঁ, কিভাবে চাকরি করে টাকা ইনকাম করে এই সংসারটা আমি কিভাবে চালাই, ওদেরকে কিভাবে আমি মেনটেন করি, বাচ্চাটাকে কিভাবে পড়াশোনা করাই, তোমার কোনো ধারণা আছে? তুমি তো কিচ্ছু জানো না, সারাক্ষণ বাড়িতে বসে থাকো, খাওয়া দাও, ওর সাথে খেলাধুলা করো, ও ঠিকমতো পড়াশোনা করে কিনা কোনো কিছু তোমার ভেতরে কোনো আইডিয়া নাই। আর তুমি কি বললা, আমি কোনো কিছু বুঝি না, আমি কোনো কিছু জানি না? বাবা, বাবা বাবার মতো থাকো, আমি চাই না তোমার সাথে কোনো খারাপ আচরণ করতে, ঠিক আছে? বাড়িটা আমার, আমার কি না আছে বল? তুই কোথায় থাকিস? তুই কি একবার ভেবে দেখেছিস তুই কোথায় অবস্থান করছিস? এই বাড়িটা আমার। আর যাকে তুই অশিক্ষিত বলছিস, গেওয়া বলছিস, আর সে কে তা তো তুই জানতে চাস না, জানিস না। যখন জানবি
তখন বুঝতে পারবি তোর ভুলের মাত্রা কোথায় যে দাঁড়িয়েছে। তাই আমি চাই এখনো সময় আছে, ভুল থেকে বেরিয়ে আয়, পরিবারকে সময় দে। আচ্ছা বাবা, একটা কথা বলো তো, তুমি তো সব কিছু জানতে, তাই না? তুমি জেনে শুনে কেন আমার জীবনে এরকম একটা সর্বনাশ করলে? হ্যাঁ, আমার মতো একটা শিক্ষিত ছেলে, আমি একটা ভালো কোম্পানিতে চাকরি করি, আর তুমি কি করলে? একটা গ্রাম থেকে একটা মেয়েকে ধরে নিয়ে এসে একটা চিটাগাংয়ের একটা গাইয়া মেয়েকে আমার সাথে বিয়ে করে দিলে। সে সংসারের কোনো কিছু বোঝে না, আমার অফিসটা কিভাবে মেনটেন করি, আমার অফিসে কিভাবে আমি জব করি, মাস শেষে কয় টাকা ইনকাম করি, সে কোনো কিছু বুঝতে চায় না। তার যখন তখন এটা সেটা আবদার। হ্যাঁ, আমি বাচ্চাকে স্কুলে নিয়ে যাই কিনা, বাচ্চাকে টিফিন, এটা সেটা, এই সমস্ত কি বাবা বলো? আমি কি সংসার মেনটেন করবো নাকি আমার অফিস মেনটেন করবো? আর তুমি জেনে শুনে বুঝো, তুমিও বাবা আমার একটু বোঝার চেষ্টা করো না। বাবারে, আমরা খুব সাধারণ মানুষ, আমরা সমাজে যথেষ্ট সম্মানের সাথে বসবাস করি। তুই কেন এটা বুঝতে পারছিস না? আজকে তোর এই আচরণ যদি এই সমাজে মানুষজন জানতে পারে, হ্যাঁ, তুই বউর সাথে খারাপ আচরণ করছিস, বাবার সাথে খারাপ আচরণ করছিস। দেখো বাবা, আমি মাত্র অফিস থেকে আসলাম, অফিস থেকে কিভাবে আসলাম, অফিসে আমি কি করে আসলাম, কি হইলো না হইলো কোনো কিছু জানতে চাইলে না। বাড়িতে আসার সাথে সাথেই নানান প্রশ্ন তুমি আমার কাছে জুড়ে বসলা। বাবা, তোমার সাথে এইসব ব্যাপারে কোনো কিছু আমি বলতে চাচ্ছি না এখন। হ্যাঁ, আমার একদম ভালো লাগতেছে না, আমি ভিতরে যাচ্ছি, ফ্রেশ হবো, তোমার সাথে পরে কথা বলবো। শোন বাবা, তুই যা করছিস ভুল করছিস, ভুলের মাঝে আছিস, তুই বুঝতে পারছিস না তুই কোথায় দাঁড়িয়ে আছিস। একটা কথা বলি তোকে, তুই বৌমার সাথে যা করছিস, আমার এই লক্ষ্মী দাদু ভাইয়ের সাথে যা আচরণ করছিস, ঠিক করছিস না। বাবা, মাত্র আমি অফিস থেকে আসলাম, তোমার এই সমস্ত কথা শোনার মতো মুড এনার্জি কোনোটাই আমার নেই, পরে কথা বলবো তোমার সাথে। দাদু ভাই, দাদু ভাই, মন খারাপ করে না, আজ থেকে তোমার এই দাদু তোমাকে নিয়ে ঘুরবে, খেলা করবে, সব কিছু করবে, ঠিক আছে দাদু ভাই? চলো আমরা ঘুরতে যাই। স্টুপিড একটা, মিনিমাম কোনো সেন্স বলতে তার ভিতরে নাই। আরে তোরা আমার মধ্যে কি হবে না হবে, সংসারে কি হবে না হবে, আরে সব কথা কি বাবাকে বলতে হবে? অফিস থেকে বাড়িতে ঢুকতে পারলাম না, বাবা আমাকে জেরা শুরু করলো, বৌমার সাথে কি হয়েছে, বাচ্চার সাথে কি হয়েছে। আরে বাচ্চাটাকে ঠিক মতো সামলাতে পারোস না, সারাক্ষণ বাচ্চাটা কি পড়াশোনা করলো না স্কুলে গেল নাকি বাসায় পড়াশোনা করতেছে, কোনো সেন্স নাই, সারাক্ষণ শুধু বাবার সাথে খেলাধুলা করবে। কীভাবে যে সংসার করতে হয় এটুকু জ্ঞান বুদ্ধি তার ভিতরে নেই। সারাক্ষণ বাসার ভিতরে অশান্তি, আমি ঠিকমতো অফিস করতেছি কিনা, অফিসে কত ঝামেলা মিটিয়ে দিছে কিনা, কোনো সেন্স নাই। চা খাবে? চা এনেছি তোমার জন্য। মাথায় ঢালো আমার চা। সুন্দর করে বাবাকে কি বললাম, উল্টাপাল্টা কথা বলে বাবার সাথে একটা জ্ঞানজাম সৃষ্টি করলাম। এখন নিয়ে আসো কি, চা নিয়ে আসো না? আচ্ছা তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? হ্যাঁ, একটা লোক সারাক্ষণ অফিসে কিভাবে কাজ করে, অফিস থেকে বাড়িতে আসার পর তার সাথে কি ব্যবহারটা করতে হবে, এটুকু জ্ঞান বুদ্ধি তোমার এই বইলা কি লাভ আসলে? আরে তুমি তো একটা মূর্খ, তোমার কাছ থেকে এর থেকে বেশি কি আশা করবো বলো তো? ঠিক মতো সংসারটা কিভাবে মেনটেন করবা, আমি সারাক্ষণ অফিসে থাকি, আমি কিভাবে অফিস করি, কোনো ব্যাপারে তোমার কোনো আইডিয়া নেই। তোমার সাথে আমার বাড়িতে কি হয় না হয় তুমি সব কথা বাবার কাছে বিচার দিলে। হ্যাঁ, ফালতু মেয়ে কোথাকার। আমি বিয়ের সময় বারবার বাবাকে বলছিলাম যে বাবা আমি একটা ভালো জব করি, আমি একটা শিক্ষিত ছেলে, অন্তত আমার জন্য মেয়েটা দেখতে যেমনই হোক না কেন একটা শিক্ষিত মেয়ে আমার জন্য দেখো। কিন্তু বাবা কি করলো, কোথা থেকে খুঁজে মুজে তোমার মতো একটা গিয়ে ফালতু মেয়ের সাথে আমাকে বিয়ে করে আমার জীবনটা একদম শেষ করে দিলা। এখন এসে চা খাওয়ার জন্য, চা নিজে খাও না আমার মাথায় ঢালো, ফাজিল কথাকার। দেখো তোমার কোথাও ভুল হচ্ছে, আমি তোমার বাবাকে কিছুই বলিনি। আর আমি এগুলো বলতে যাব কেন? আমাদের পার্সোনাল বিষয় নিয়ে আমি বাবাকে কিছু বলতে যাবো? আর উনি কি কিছু দেখছে না? দেখো তোমাকে আমি সুন্দর মতো একটা কথা বলি, তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে যাও। তোমাকে দেখলে না আমি আর নিতে পারতেছি না, প্লিজ এখান থেকে যাও বলছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আম্মু কেন আছো তোমারা? হ্যাঁ ভালো আছি তো, আছে তোমারা জামাইও ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, আর বেকুনের কেয়ার রাখে। তোমারা কেন আছো বেকুন? হ্যাঁ দোয়া করছো আর লাই, আর যেন তো পরীক্ষা চলে রাখবো, আম্মু তারা বেকুন ভালো আছে না? আচ্ছা ঠিক আছে, আর দোয়া করছো আর যে ফাইলে আনারা চাই যাইও, আর হব দিও হত্যা আইবে, ঠিক আছে আম্মু? আব্বুরও সালাম হইও। আর কি মায়ায় ভরে বুক, বলো না তুমি
সব রং ছেয়েছে নীলে, তুমি ছাড়া কেউ নেই এই নিখিলে। আমার বুকের মাঝে সুখের বাজে রাখি তোমাকে, খুব যত্ন করে রতন আমার রাখি লুকিয়ে। আমার বুকের মাঝে সুখের বাজে রাখি তোমাকে, খুব যত্ন করে রতন আমার রাখি লুকিয়ে। স্যার ফাইলগুলো একটু দেখেন। ও, তুমি মনে হয় আমাদের অফিসে নতুন না? জি স্যার। এইভাবেই তাকিয়ে কি দেখছেন স্যার? তোমাকে দেখছিলাম। তোমাকে দেখার পরে কেন যেন আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। আর ফাইল এগুলো পরেও দেখা যাবে। দাঁড়িয়ে আছো কেন? বসো না। যাই হোক, ফাইলগুলো তো পরেও দেখা যাবে। আর তুমি আমাদের অফিসে জয়েন করেছো, এটা আমার জেনে বা দেখে খুব ভালো লাগছে। আসলে সত্যি কথা বলতে কি জানো, তুমি অনেক স্মার্ট, এটা আমার খুব বেশি ভালো লাগছে। স্যার একটা কথা বলি। হ্যাঁ শিওর, বলো। আপনার কি আমাকে ভালো লাগে? আরে কি বলো, ভালো না লাগলে তো আমি এভাবে বলতাম না, তাই না? তোমাকে দেখার পরে তো ভালো লাগছে, সেজন্য তো বললাম। তবে আমি তো শুনেছি আপনার ওয়াইফ আছে। আরে বলো না, এটাই তো সমস্যা, আমার একটা ওয়াইফ আছে। আরে ওর মতো একটা আনস্মার্ট খ্যাত মেয়ে আমার লাইফে আমি কোথাও দেখিনি। আমি যতটা সময় অফিসে থাকি আমি মনে হয় যে খুব সুন্দর একটা সময় স্পেন্ড করি এখানে। আর যখন আমি বাসায় যাই, বুঝছো, কি যে একটা অস্বস্তিকর একটা পরিবেশে আমি থাকি। আমার যদি পারতাম, আমি মানে একদম বাসা থেকে পার্মানেন্টলি আমি অফিসে চলে আসতে পারতাম, আমি তাহলে তাই করতাম। আচ্ছা, এসব কথা বাদ দাও। তারপর বলো, কী কী প্ল্যান তোমার? মানে জবের ব্যাপারে কী কী প্ল্যান করছো? আপনাদের সাথে আগানোর ইচ্ছা আছে। তোমাকে দেখার পর আমার মনে হয়েছে সেটাই, যে তোমার মতো একটা মেয়ে অফিসে থাকলে অফিসটা অনেক দ্রুত ভালো একটা পজিশনে চলে যাবে। আচ্ছা যাই হোক, কফি খাবে? না, আমি খেয়ে আসছি কফি। ও আচ্ছা, তাহলে সমস্যা নেই, একটা কাজ করি, আজকে অফিস শেষ করে তুমি আর আমি বাইরে কোনো একটা কফি শপে বসবো না, দেন আড্ডা দিব, কফি খাবো, কথা বলবো। শিওর। তাহলে একটা কাজ করবেন, অফিস শেষ করে ওয়েট করবেন, আমরা বাইরে ভালো একটা কফি শপে কফি খাবো। ওকে, ঠিক আছে। শোনো, আম্মু কি বলো বাবা? চলো আমার নানুর বাড়ি চলে যাই, এখানে তো বাবা আমাকে ভালোই বাসে না। ঠিক আছে বাবা, আমরা যাবো, বাট আব্বুর এখন অনেক ব্যস্ত, তো আব্বু অফিসের কাজে একটু বিজি আছে, সেজন্য তোমাকে আবার টাইম দিবে আগের মতো। হ্যাঁ কি হয়েছে বৌমা, কোনো সমস্যা? না বাবা, তেমন কোনো সমস্যা নাই, আমি তো অশিক্ষিত আর আপনাদের যোগ্য হতে পারলাম না আর কি। অনেক চেষ্টা করেছি, আমি তো জিটাঙের মেয়ে। ঠিক হয়ে যাবে সব কিছু বাবা, তবে কষ্ট লাগে আর কি, আপনাদের জন্য এত কিছু করার পরও না আপনার ছেলের মনটা পেলাম না কেন জানি। আর ইদানিং তো বাচ্চাকেও সময় দিচ্ছেন, আপনি তো সব দেখছেন বাবা, কি আর করবো এখন। এত অধৈর্য হলে চলে মা? তুমি যে আমার বাড়ির লক্ষ্মী, আমার ঘরের আলো, তুমি যদি ভেঙে পড়ো তাহলে কি চলবে? মা, সংসার করতে হলে অনেক কিছু মানিয়ে চলতে হয়। আমি দেখি আমার ছেলে তোমাকে অবহেলা করে, আমার নাতির দিকে অবহেলা করে, এটা ঠিক নয়। আমি চাই তুমি তাকে তোমার যোগ্য করে তোলো এবং সংসারে যেন সে মনোযোগী হয়, সেই দিকটা চেষ্টা করো। আমি জানি তুমি পারবে, কারণ আমার বিশ্বাস আছে তোমার উপর, এবং আমি বিশ্বাস করি আমার এই সংসার আবার আলোকিত হবে তোমার ছোঁয়ায়। না বাবা, আমি চাই 19 থেকে ঠিক হোক, আমি ওকে আরও সময় দিব, সে নিজে থেকে বুঝুক। আমার কোনটা খারাপ লাগে জানেন বাবা, আমাকে না হয় অবহেলা করলোই, কিন্তু যখন সে বাচ্চাটাকে অবহেলা করে ওটা আমি নিতে পারি না, কারণ বাচ্চাটা তো একটু তার বাবার সাথে খেলার শখ জাগে। হ্যাঁ, সে অনেক চায়, কিন্তু বাচ্চাকে সে সময় দেয় না। আগে কিন্তু সে এরকম ছিল না বাবা, খেয়াল করেছেন, সে আমাদেরকে সময় দিত। হঠাৎ ইদানিং কী হলো তার, যাক, তারপরও দোয়া করবেন আপনি,
আচ্ছা বাবা চলুন, আপনার তো খাওয়ার টাইম হয়ে গেছে, আর হ্যাঁ। খাওয়ার পর আপনার ওষুধ আছে বাবা, চলুন হ্যাঁ, বাবা তাই আর চলো। খাবারটা দিতে আসো বাবা। কি অবস্থা? কি অবস্থা তোমার? এই তো ভালো। এক সপ্তাহ অফিসে ছিল না, বিশ্বাস করো তুমি ছিল না, আমার মনে হয়েছে যে আমি অফিসে ঠিক মতো আসবো না। এতদিন পরে অফিসে আসছো তো অনেক ভালো লাগতেছে। জানি তো, জানি বলেই তো মানে সবার আগে মনে হয় ইন করছে অফিসে। আচ্ছা তুমি এতদিন বাসা ছিলা, অফিসে আসলা না, তুমি তো আমার সাথে ঠিক মতো একটু যোগাযোগ করলা না, কথাও বললা না, কেন? আসলে আমার কাজিনরা সবাই আসছে তো, তো ওদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম, একটু সময় দিলাম। ছোট ছোট তো কাজিন, এখন এই জন্য একটু কন্ট্যাক্ট করতে পারিনি, কিছু মনে করো না। আচ্ছা এখন ওই সমস্ত কাজিন বাদিন সব বাদ, এখন থেকে অফিসে আসছো, সারাক্ষণ আমার খোঁজ খবর নিবা, আমার পাশে পাশে থাকবা, ঠিক আছে? একদম টেনশন করবা না। আচ্ছা শোনো না, আমি তো এক সপ্তাহ ছুটি কাটিয়ে আসলাম, তো আজকে অফিস শেষ করে কোথাও বসি, চলো। আজকে পারবো না, কারণ তুমি অনেকদিন পরে আসছো, ঠিক আছে, কিন্তু আজকে সন্ধ্যার পরে আমার ইমার্জেন্সি একটা মিটিং আছে, আজকে আমাকে মিটিং অ্যাটেন্ড করতে হবে। আর দরকার হলে কালকে সকালে বা লাঞ্চে আমরা একসাথে বাইরে করব, ঠিক আছে? আমার জন্য একটু অফিস ম্যানেজ করতে পারবা না? হ্যাঁ বোঝার ট্রাই করো, আমি যদি এখন মিটিংয়ে অ্যাটেন্ড না করি তাহলে তো এই কোম্পানির বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। আর এই কোম্পানির যদি ক্ষতি হয়ে যায়, একটা সময় যদি কোম্পানি বন্ধ হয়ে যায়, তখন তোমাকে নিয়ে যে আমার একটা ফিউচার প্ল্যান, আমরা একসাথে থাকবো, তখন টাকার দরকার আছে না? আর সেজন্য তো আমাকে এখন যত কষ্ট হোক আমাকে তো অফিস মেনটেন করতে হবে, বুঝো না? হ্যাঁ টাকা তো দরকার আছেই, ঠিক আছে। আচ্ছা দেখি তো ফাইলের কি অবস্থা। গত সপ্তাহে যে মেলগুলো ছিল সেগুলো আমি রেডি করে রেখেছি। আচ্ছা ফাইল এগুলো পরে দেখবে না, তুমি একটা কাজ করো, যাও এখন গিয়ে নিজের কাজগুলো করো, কালকে আমরা একসাথে বাইরে গিয়ে লাঞ্চ করবো, ঠিক আছে? ঠিক আছে, বাই। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমাকে ডেকেছেন? হ্যাঁ আমি আপনাকে ডেকেছি, আপনি একটু গিয়ে শান্ত সাহেবকে বলবেন আমি ডেকেছি, আমার রুমে একটু পাঠিয়ে দেবেন। জি ম্যাডাম। জি ম্যাডাম, শান্ত সাহেব এসছেন। স্যার উনি এখন থেকে আমাদের এমডি ম্যাডাম। আচ্ছা আচ্ছা আজম সাহেব আপনি এখন আসুন। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। তুমি, আরে তুমি এখানে কি করছো? আরে তোমার মতো একটা আনকালচার আনএডুকেটেড মেয়ে এই চেয়ারে বসে আছো? দেখো আমার মনে হচ্ছে যে তুমি আমার সাথে কোনো গেম করতেছো, তাই না? অথবা আমার সাথে তুমি ফাজলামি করতেছো। হ্যাঁ তোমাকে ভালোই বলে বলছি, এখনো সময় আছে, অফিসের লোকজন দেখার আগে এখান থেকে উঠে চলে যাও প্লিজ। দেখো তোমাকে একটা কথা বলি, এই অফিসে যতক্ষণ আমি থাকি না, আমি মানসিকভাবে একটু শান্তিতে থাকি। হ্যাঁ আর এখানে এসে তোমার আমার মাথাটা খাইতে হবে? আমি বুঝতেছি না আসলে তোমার সমস্যাটা কোথায়। তুমি কি চাচ্ছ? তুমি চাচ্ছ এই অফিসে এসে একটা নাটক করে অফিস থেকে যাতে আমাকে সাসপেন্ড করে সেই কাজ করার জন্য? দেখো ভালো মতো বলছি যে তোমার মতো একটা গাইয়া ভূত এই অফিস থেকে এক্ষুনি বের হয়ে যাও। শান্ত সাহেব আপনি যে কথায় কথায় মানুষকে আনসোশ্যাল আনকালচারাল কথাগুলো বারবার বলেন, আপনি নিজে কতটুকু শিক্ষিত? এই কি বললো তুমি? আমি কতটুকু শিক্ষিত? এই তুমি হচ্ছে একটা আনকালচার আনএডুকেটেড মেয়ে। তুমি ঠিকমতো মেট্রিক পাস করো নাই, আর আমি তো অনার্স কমপ্লিট করে এই অফিসে জব করতেছি, আর তোমার মতো একটা মূর্খ মেয়ে আমাকে জিজ্ঞেস করতেছো আমি কোন পর্যন্ত পড়াশোনা করতেছি? বাহ সুন্দর নাটক। সামান্য অনার্স পাস করে মানুষকে এতটা ইগনোর করেন, এটা কি ঠিক? শুনুন, আমি যে অস্ট্রেলিয়া থেকে এত বড় ডিগ্রি নিয়ে এসেছি, কই আমি তো কারোর সাথে এত অহংকার দেখিয়ে কথা বলিনি। শুনুন, মানুষকে কথায় কথায় এই করাগুলো ছেড়ে দেন। এই যে আমাকে দেখছেন, আমাকে দেখে অবাক হওয়ার কিছুই নেই এখানে। আসলে এই কোম্পানির মালিক আমি নিজেই। এই ব্যাপারটা আর কেউ না জানলেও আপনার বাবা আমার শ্বশুর ঠিকই জানেন সব কিছু। ব্যাপারটা অনেক আগে থেকেই কিন্তু আপনার বাবা আমাকে বলেছিলেন আপনাকে জানানোর জন্য, বাট আমি অপেক্ষা করছিলাম আপনি নিজে থেকে শুধরান কিনা, কিন্তু সেটা হলো না, তাই আমাকে আজকে এই রূপে আসতেই হলো। শান্ত সাহেব আপনার ফাইলগুলো আমি দেখলাম, এখানে হচ্ছে ভুলে ভরা, আপনি অনেকগুলো অনিয়ম আমি দেখতে পাচ্ছি, আপনি টাইম মতো অফিসে আসছেন না, আর হচ্ছে কলিগদের সাথে যথেষ্ট মিসবিহেভ আমি পাচ্ছি, অনেকগুলো তথ্য আমার হাতে এসেছে। আর এভাবে করলে তো আসলে কোম্পানির অনেক লস হবে। আমরা ডিসিশন নিব, আমরা আপনাকে চাকরিতে বহাল রাখছি কি রাখছি না। আপনি এখন আসুন। জি ম্যাডাম। আর শুনুন, এটা কিন্তু অফিস, এটা আপনার বাসা না। তুমি করে না বললেই বেটার। একজন বসকে তার সম্মানটুকু দেওয়া
আশা করি আপনি বুঝতে পারছেন। না আসলে মন খারাপ তো হবেই। দিনের পর দিন তোমার সাথে আমি যত খারাপ ব্যবহার করতাম, এই বাড়ির ভিতরে অফিস থেকে এসে সব কিছু তুমি সহ্য করতে, আর তুমি আমাকে এতটা বেশি ভালোবাসতে, আমার সব কিছু সহ্য করে তুমি কখনোই আমাকে প্রতিবাদ করোনি। সব কিছু তুমি হাসি খুশিভাবে মেনে নিচ্ছ, শুধুমাত্র এই সংসারটা যেন ভালো থাকে, এই সংসারের জন্য কখনো অশান্তি না হয়। আর আমি না জেনে না বুঝে তোমার সাথে যা করছি, এইসবের জন্য আমি সত্যি আসলে অনুতপ্ত। তার মধ্যে প্রতিটা সময় আমাকে বাবা বুঝাইতো, বিভিন্ন কথা বলতো, আমি বাবার কথা বুঝতে চাইতাম না। আমি ভাবতাম যে তুমি মনে হয় বাবার সাথে উল্টাপাল্টা কথা বলতে, আমার নামে বিচার দিতে, এই জন্য হয়তো বাবা আমাকে অনেক আজে বাজে কথা বলতো। ইভেন তুমি যে এত শিক্ষিত, এত বাইরে থেকে এত ভালো পড়াশোনা করে আসছো, এত ভালো ফ্যামিলির একটা মেয়ে, এই কথাটা বাবা আমাকে কখনো বলেনি। কি বলবো, আসলে আমি চেয়েছিলাম তুমি নিজে থেকে ভুলটা বুঝতে পারো, কিন্তু আমরা ওয়েট করছিলাম কখন তুমি তোমার ভুলটা শুধরাবে। যখন তুমি শুধরাচ্ছিলে না, তখন আমি আর আব্বা মিলে ঠিক করেছি না, আমাদের তো একটু ঘুরে দাঁড়াতে হবে, নাহলে তুমি তোমার ভুলটা বুঝতে পারছিলে না। তাই আজকের এই পজিশন। আসলে তোমাকে এতটা ছোটো করার আমার কোনো ইচ্ছে ছিল না, আসলে তুমি ভুল বুঝতে পারছিলে না, কোনো না কোনো ওয়েতে তো তোমাকে বোঝাতে হবে না। আর যা হয়েছে থাক না, চলে যাক পিছনে, আমরা না হয় নতুন করে আবার সব কিছু সুন্দর করে সুন্দরভাবে আমাদের সংসারটাকে আবার গুছাই। আমাদের একটা সুন্দর ফুটফুটে বাচ্চা আছে। আর তুমি যদি তোমার ভুল বুঝতেই পেরেছো, কেননা আগের দিনগুলোর কথা মনে আছে, আমি খুব সুন্দর দিন কাটাতাম। তুমি কিন্তু আমার জন্য, বেবির জন্য অনেক কেয়ার করতাম। আমি এখনও মিস করি সেই দিনগুলো। আমরা কি ফিরে যেতে পারি না সেই দিনগুলোতে? হ্যাঁ তুমি আসলে ঠিকই বলছো। আর আসলে তোমার কাছে মাপ চাওয়ার মতো কোনো ভাষা এই মুহূর্তে আমার জানা নেই। আমি দিনের পর দিন প্রতিটা মুহূর্তে তোমার সাথে যে বেয়াদবিটা করতাম, যে খারাপ ব্যবহারটা করতাম, এটা আমি একদমই আমার ঠিক হয়নি। আর শুধু তোমার সাথে না, আমি বাসায় এসে বাবার সাথে পর্যন্ত খারাপ ব্যবহার করছি। আমার সন্তানটা আমার সাথে একটু খেলতে চাইতো, একটু ভালোবাতেও আড্ডা দিতে চাইতো, কথা বলতে চাইতো, কিন্তু আমি তার সাথে একটু ঠিক মতো সময় দিতাম না। আর আমি মনে করতাম যে বাবার কাছে হয়তো বা তুমি উল্টাপাল্টা কথা বলতে, এই সংসারটা যাতে ধ্বংস হয়ে যায়, সংসারটা যাতে নষ্ট হয়ে যায়, এই সমস্ত কাজ করতে। কিন্তু তুমি যে এই সংসারটাকে সাজানোর জন্য এত চেষ্টা করেছো, এত কিছু সহ্য করেছো, এটা আমি কখনোই আসলে আমি ভাবতেও পারিনি। যাই হোক, আর শুধু তোমার কাছে না, আমি বাবার কাছেও মাপ চাবো। আর আমাদের যে ফুটফুটের সন্তানটা আছে না, এখন থেকে আমি ওরে অনেক সময় দেবো। প্রতিদিন অফিসে যাওয়ার আগে আমি ওকে সাথে করে নিয়ে স্কুলে নিয়ে যাব, আবার স্কুল থেকে নিয়ে আসবো। আর ঠিকই বলছো, সব কিছু বাদ দিয়ে নতুন করে নতুনভাবে আমরা আমাদের সংসারটাকে সাজাবো, আমাদের সংসারটাকে আমরা একদম ফুলের মতো করে সাজাবো। তুমি শুধু আমার পাশে থেকো, তুমি চিন্তা করো না, আমি বাবার কাছেও মাপ চা নিব। আর ওরে আমি প্রতিদিন এখন থেকে স্কুলে নিয়ে যাব, আবার আসার সময় নিয়ে আসবো। বাবা, তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এতেই আমি খুশি। আমি চাই তুই বৌমাকে নিয়ে, আমার নাতিকে নিয়ে সুন্দরভাবে চল, সুন্দর সুখের সংসার গড়ে তুল। আমি যেন আমার মৃত্যুর আগে তোদের এই হাসি খুশি সংসারটা দেখে যেতে পারি। বাবা, তুমি ঠিকই বলেছ। আসলে এতদিন আমি যা করছি সেটা আসলে রীতিমতো ক্ষমার অযোগ্য অপরাধ। আমি আসলে না জেনে না বুঝে ওর সাথে যে খারাপ আচরণগুলো করছি, তোমার সাথে যে উল্টাপাল্টা কথা বলছি, আমার বাচ্চাটাকে ঠিকমতো সময় দিইনি, আসলে এগুলো আমি সত্যি অন্যায় করছি। বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, এখন থেকে আমি ঠিকমতো অফিস করব, বাসায় এসে ওর সাথে ঠিকমতো স্বাভাবিক সব কিছু সম্পর্ক মেনটেন করব। এই সংসারটাকে কীভাবে ভালো রাখা যায়, এই সংসারটাকে কীভাবে ফুলের মতো সাজানো যায়, এখন থেকে আমি সেভাবে চেষ্টা করব। তুমি কোনো চিন্তাই করো না। যাক বাবা, তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এতে আমি খুশি।
আমি চাই আমাদের এই পরিবারটা নিয়ে সুন্দরভাবে আগামীতে চলতে। আমি চাই তোরা ভালো থাক, আমার নাতিকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাক। আমি কয়দিন আছি, ওকে মানুষের মতো মানুষ করে গড়ে তুল, এটাই তোর কাছে আমার চাওয়া। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। এতদিন আমি যে ভুলগুলো করছি, এখন থেকে সেই ভুলগুলো হবে না। এখন থেকে আমরা সবাই খুব আনন্দের সাথে দিন কাটাবো। আলহামদুলিল্লাহ। কি করলাম? তোর কত বড় সাহস! আরে আর বলো না, এই ফকিনিটা আমাকে প্রপোজ করছে। এই মেয়ে, ঘোমটা সরাও, সরাও বলছি ঘোমটা। কথা শুনবে না না? কি ব্যাপার তুমি? তোমার সাথে আমার একটা কথা আছে। হ্যাঁ, কি কথা বলো? মানে মেলা দিন ধরে ভাবতেছি যে বলবো, কিন্তু সময় সুযোগ হয়ে উঠতেছে না, তো তাই বলতে পারতেছি না। হ্যাঁ বলো। আমি না তোমারে ভালোবাসি। এটা তুমি কি করলা? ফুলটা ফালা দিলা? কি করলাম? তোর কত বড় সাহস, তুই আমাকে প্রপোজ করিস? এই ফকিনের বাচ্চা, তুই তোকে দেখ আর আমাকে দেখ, তোর সাথে আমার যায় কোন অ্যাঙ্গেলে মনে হয় যে তোর সাথে আমি রিলেশন করব? আমি তো তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। তোর মতো ফকিনি নাকি আমার সাথে রিলেশন করবে? বাহ, বামন হয়ে চাঁদে হাত দিতে আসছিস তাই না? ফকিনের বাচ্চা। এসব কি? আরে আর বলো না, এই ফকিনিটা আমাকে প্রপোজ করছে। কি করছিস তুই? তুই আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করছিস? তোকে তো আজকে আমি একদম মেরে ফেলবো। তোর সাহস হয় কিভাবে? তোর মতো একটা ফকিন্নির বাচ্চা আমার গার্লফ্রেন্ডের দিকে তুই নজর দিস? তোকে যদি আজকের পর থেকে গ্রামে কোনোদিন আমি দেখছি না, তোকে কিন্তু আমি একদম জানে মেরে ফেলবো। খুব লেগেছে না? না মানে দেখো, ভালোবাসা সমানে সমানে হয়, উঁচু নিচুতে ভালোবাসা হয় না। তোমার এই ভালোবাসার মূল্য এই সমাজের ধনী দুলালিরা দিতে পারবে না। আপনি কি বলতেছেন? আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। কথায় আছে না, কুকুরের জন্য মুগুরের প্রয়োজন, তাই তোমাকেও মুগুর হতে হবে। আমি কি পারবো? অবশ্যই পারবা, চেষ্টা থাকলে মানুষ সবকিছু করতে পারে, তুমিও পারবা। আপনি আমার সাহায্য করবেন? অবশ্যই করব। ঠিক আছে, আসো আসো আমার সাথে। চলেন। বাড়িতে কেউ আছেন? এই কে তুমি? আমাদেরকে এত বড় ঘুমটা দিলা? ঘুমটা ছাড়াও। আপা, একটা দুর্ঘটনায় আমার পরিবারের সবাই মারা গেছে, কিন্তু আমার হাজবেন্ডটা পঙ্গু অবস্থায় হসপিটালে ভর্তি আছে, তাই কিছু সাহায্যের জন্য আসছি। এই কণ্ঠটা তো আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে এই কণ্ঠটা আমি অনেকবার আগে শুনেছি।
খুব পরিচিত মনে হচ্ছে। আচ্ছা ওই ঘন্টাটা একটু সরাতে বলুন তো। এই মেয়ে, ঘোমটা সরাও, সরাও বলছি ঘোমটা। কথা শুনবে না না? ও আচ্ছা, তাহলে শেষ পর্যন্ত আমার জায়গায় তুমি চলে আসলে। দেখেছো, নিয়তির খেলায় আজকে তোমার জায়গায় আমি আর আমার জায়গায় তুমি। উপরওয়ালা ছাড় দেয়, ছেড়ে দেয় না। সেদিনের ওই ধাক্কায় ওনার এখানে এসে পড়েছিলাম, আর ওনার সাহায্য সহযোগিতায় আজকে আমি এখানে। একটা কথা কি জানেন, দিন কিন্তু সমান যায় না। আজকে ধনী, কালকে গরিব। আমি একদিন গরিব ছিলাম আর আপনি ছিলেন ধনী, আর সেদিন ধনী বলে আমাকে অবজ্ঞা করেছিলেন, তাচ্ছিল্য করেছিলেন, ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, এমনকি আপনার বয়ফ্রেন্ডকে দিয়ে আমাকে মারও খেয়েছিলেন। দেখেছেন, নিয়তির নিষ্ঠুর পরিহাসে আজকে আপনি কোথায়? আজকে আমি ধনী, আপনি গরিব। মানুষকে তাচ্ছিল্যভাবে দেখতে নেই, ছোট করে কথা বলতে নেই। যাই হোক, আপনি এখন আসতে পারেন। শোনো দীপ, তুমি ওর মতো সেম আচরণ করতে পারো না। ও তোমার সাথে খারাপ করেছে বলে কি তুমি ওর সাথে সেম কাজ করবা? ওর এই বিপদের দিনে তোমার ওর পাশে দাঁড়ানো উচিত। ঠিক আছে, তোমার স্বামীর সব চিকিৎসার দায়িত্ব এখন থেকে আমাদের। দীপ, সেদিনের ব্যবহারের জন্য আই এম সরি। তুমি আমাকে ক্ষমা করে দিও। ওই দিন আমার ওই রকম বিহেভ করা উচিত হয়নি। আমাকে তুমি ক্ষমা করে দিও। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এঁকেছি তোমারই ছবি আমার মন দেয়ালে, কেটে যাই রাত্রি দিন তোমারই খেয়ালে। এঁকেছি তোমারই ছবি আমার মন দেয়ালে, কেটে যাই রাত্রি দিন তোমারই খেয়ালে। হৃদয় মাঝে আছো তুমি, তোমায় ভালোবাসি আমি। হৃদয় মাঝে আছো তুমি, তোমায় ভালোবাসি আমি। হ্যালো, কোথায় তুমি? আর শোনো না, তুমি তাড়াতাড়ি টাকা পাঠাও না। আমি পাকিস্তানি চিপস কিনবো। আমি কতক্ষণ ধরে বসে আছি বাসায়, আমি শপিং এ যাবো না। এই তো 10-15 হাজার টাকা পাঠাও। হ্যাঁ ঠিক আছে, তাহলে অনলাইনে পাঠাই দাও। ওকে, থ্যাংক ইউ। জানো, আমি চলে আসছি। তুমি হ্যাঁ আমি। তুমি না বিকাশ পাঠাচ্ছ আমাকে, তুমি শ্বশুরে চলে এসেছো। আরে বিকাশে আবার পাঠানোর কি ঝামেলা দরকার? আমি তো কাছেই ছিলাম, ভাবলাম চলে আসি। তারপরও তুমি আসছো, আমি না পছন্দ করে নিব, তোমাকে নেমে ঘুরতে পারবো। কারণ কেউ না কেউ যদি আমার দেখে যায় কেমনি কি হবে? আরে কোনো সমস্যা নাই, চলো তো। তুমি চলে আসছো কেন? রাতে খাওয়াতে দিতেছো কেন? কি ব্যাপার? এই লোক কি? ও আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড। আমি ফ্রেন্ড মানে? আমি তো তোমার বয়ফ্রেন্ড। এই এই লোকে কি বলতেছে? উনি নাকি তোমার বয়ফ্রেন্ড? আর চুপ করে আসো কেন? সত্যি করে এই লোকটা কে? আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? আমি তো তোমার বয়ফ্রেন্ড। কি? আপনি ওর বয়ফ্রেন্ড? এই লোক যদি তোমার বয়ফ্রেন্ড হয় তাহলে আমি কি? দুজনের ফ্রেন্ড। মানে কি? আমার সাথে তোমার কতদিনের সম্পর্ক তুমি বলো? এই ফ্রেন্ড মানে কতদিনের প্রেম? কতদিনের প্রেম ভালোবাসা আমার লাগে? আমার সাথে তো কোনদিনের সাথে একই সব কিছু বলো। আমার না, আমার আপনি কি রাগ উঠতেছে? ডার্লিং, আমি চলে আইছি। তুই কইছিল 2-3 ঘন্টা পর আসতি, তাই হলো চাষি তোর সাথে আগে একটু সময় কাটাই। এই আস্তে আস্তে। এরা কারা? এরা কি তোমার খালাতো ভাইয়ের হতো হয় নাকি? একটু পজ দেন, একটু পজ দেন। আমরা খালাতো ভাই, মামাতো ভাই না। তাহলে আপনারা কারা? এরা কারা ডার্লিং? উনি কে? এই আমি কে? আমি ওর একমাত্র বয়ফ্রেন্ড।
বয়ফ্রেন্ড? হ্যাঁ তার মানে আমার সাথে প্রেম করছো, এই লোকের সাথে প্রেম করছো আর এইটারও চালাইছো? হ্যাঁ হ্যাঁ কয় কি তোমার ফ্রেন্ড? ফ্রেন্ড? এই তাহলে ঘটনা? কিসের ফ্রেন্ড? তুমি না আমার গার্লফ্রেন্ড, আমি কই বয়ফ্রেন্ড, আবার সে কয় তোমার, সেও বলে বয়ফ্রেন্ড, আবার সে কয় হেও বলে বয়ফ্রেন্ড। এই তুমি চুপ করে দাঁড়াওছো কেন? এই লোক দুজন কি কইতাছে? দেখো আমার কিন্তু না সত্যি সত্যি মেজাজটা খারাপ হইতাছে। আমার সাথে ফাজলামি করতেছো না, আমি বুঝতে পারছি। মানে আমি তোমার কতটা ভালোবাসি, এই জন্য তুমি এই দুজনে ডাকছো বাসায়, যেন এই দুজনের সামনে আমি প্রমাণ করতে পারি যে আমি আসলে সত্যিকারে তোমার ভালোবাসি কিনা। শোনো, এই দুজন কেন, আরো 50 জন লোক যদি তুমি বাসায় ডাকো না, আমার কোনো সমস্যা নেই, আমি সবার সামনে বলতে পারবো আমি তোমার ভালোবাসি। আমরা তো গাঙ্গে চলে বাসেছি তাই না? আপনি ওর একাই বয়ফ্রেন্ড তাই না? আমরা কি গাঙ্গে চলে বাসেছি? আমি ওর একমাত্র বয়ফ্রেন্ড। আইসো, একটু পজ দাও না। হ্যাঁ, আমরা ভালোবাসি, তাহলে আমি কে? 7 বছর যাবত প্রেম করছি, 7.5 লাখ টাকা খরচ করছি, একটা আইফোন গিফট করছি। আমি ওর রিয়েল বয়ফ্রেন্ড, আর তোমরা কিছু না। এই কি করছিস সব? আমি না তোমার একমাত্র বয়ফ্রেন্ড। ভাই আমি আবার কিডনি আর টাকা অ্যাডভান্স নিয়ে আইছি, ওটা যে পাকিস্তানি 3 পিস কিনে দাও তুমি। কি 9 বছর ধরে আমার সাথে প্রেম? হ্যাঁ, এখন আমরা ফ্রেন্ড না? এখন আমরা ফ্রেন্ড? 9 বছর ধরে টাকা পয়সা দিছি, সবকিছু দিছি, সময় দিছি, এখন বলতেছো ফ্রেন্ড? বাবা আমরা কবে যাবো শপিং এ? আমরা যাবো বাবা শপিং এ। আম্মু এইটা কি তোমার ছেলে? হ্যাঁ আমার ছেলে। এত বড়? এত বড়, খালি এত বড় চিন্তা করতেছে, তার মনে হয় একটা স্বামীও আছে। ভাই আপনার কিছু বলা গেছে? হ্যাঁ, একটা স্বামী আছে, স্বামীরে রাইখা বাচ্চারে রাইখা আমার লাগে আপনার লাগে আপনার লাগে 3 জনের লাগে প্রেম ভালোবাসা করছে। টোটালি একালি। আরে শোন, তোরা আমার সুগার ডিডি ঠিক করে দেয় না, তোরা তো আমার ফ্রেন্ড। ভাই আমরা তো মাথার মধ্যে চক্র খেতেছি। ভাই ভাই না না, তুই আপা কিসের আপা না ডার্লিং, তুই সত্যিকারে কথা, তোর কয়টা লাগে, তোর কয়টা লাগে, কয়টা লাগে অনেক। বইয়া সুগার ডিডি ঠিক করে দে তোরা। আমার সুগারটা দিয়ে যাচ্ছে। ভাই আমাদের কিছু কর, আপা আমার কিছু দরকার নেই, আপনি আমার টাকাগুলো ফেরত দেন। আমি তো আমার কিডনি বেশি অ্যাডভান্স টাকা নিয়ে সামনে দিয়েছিলাম, আপনি যদি টাকাগুলো আমার না দেন তাহলে ওরা আমার সত্যি সত্যি কিডনিটা খুলে নিয়ে চলে দেবো। আপা ভালোবাসার দরকার নেই, আপনি আমার টাকাগুলো ফেরত দেন আপা প্লিজ। আরে দাদু ভাই বসো। আজকে সব পড়া পড়েছিলে? জি দাদু ভাই, আজকে সব পড়া পেরেছিলাম। দাদু ভাই জানো, আজ স্কুলে একটা মজার ঘটনা ঘটেছে। কি হয়েছে গো দাদা ভাই? আজ স্কুলে আমাদের স্কুলে একটা ছেলে আছে, গোলু গোলু চশমা পরে। সে চশমা ছাড়া কিছুই দেখতে পায় না। আজ এক ছেলে দুষ্টামি করে তার চশমাটি লুকিয়ে রেখেছে। ছেলেটা কি যে কান্না করে, আমরা দেখে কি যে হাসি। দাদু ভাই, ওই ছেলেটা মনে হয় তোমাদের সাথে পড়ে না? জি দাদু ভাই। ওই ছেলেটা তাহলে তোমাদের সহপাঠী, মানে বন্ধু। বন্ধুকে কষ্ট দেয়া খুব খারাপ কাজ। কিন্তু দাদু আমি তো কিছুই করিনি। আমি জানি আমার দাদু ভাই এরকম করতেই পারে না, আমার লক্ষ্মী দাদু ভাই। শুভ, আয় শুভ, শুভ এদিকে আসো। তোমার সঙ্গে বলছি না যাতে নামিস বা, এদিকে আসো। গ্রামের উল্টাপাল্টা কালচারগুলো আমার বাচ্চাকে শিখাচ্ছে। এদিকে আসো শুভ, এদিকে আসো। মা দাদু তো খুব ভালো। হয়েছে, বড় বড় কথা বলিও না, যেটা বলছি সেটা শোনো। বলেছে বারবার কতবার যে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে ওনাকে, তারপর কোনো খেয়াল নাই। মা মানুষ বৃদ্ধ হলে কি তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাতে হয়? চুপ থাকো, ছোট হয়ে বড় বড় কথা বলতে হবে না, চলো। তো কয়দিন ধরে যে বলছি ঘরের মধ্যে কাঁচা মরিচ নেই, লবণ নেই, হলুদ নেই, মরিচ নেই, কিছু নেই, কোনো কথা কানা যায় না তোমার? নিচ থেকে তেল সাবান লবণ আনতে তোর সমস্যাটা কোথায়? তোমার সংসারে যে এত এত কাজ, 1 মিনিট বসে থাকার জো পাই না আমি। সারাদিন বাসা বসে তুমি কি করো? তুমি আনতে পারো না? হ্যাঁ, আমার তো সারাদিন অবসর আর অবসর। তোমার সংসারে তো আমি শুয়ে বসে দিন কাটাই না। দেশের মানুষ তার সংসার করে না, তুই শুধু দেখাচ্ছিস তুই সংসার করিস, আর কেউ বুঝি না। তুই এত বোঝাস কাকে? এগুলো কাকে বোঝাস? এগুলো আমাকে বোঝাস? কত করে যে বলে বাচ্চাটাকে নিয়ে একটু পড়তে বসো, কই সারাদিন তো নিজে মোবাইলটা কাটো। আমি সপ্তাহে একটা দিন, শুধু একটা দিন ছুটি পাই,
বেচারা তো কোনো কিছু আরামই করতে পারছে না ঘরে বসে বসে। আমি কি তোর সংসারে বান্দিগিরি করতে আসছি? তোর আরামের দরকার আছে, আমার আরামের দরকার নাই। তোর ছুটির দরকার আছে, আমার ছুটির দরকার নাই। হ্যাঁ, কি বলে তুমি তুই তো কোন কথা বলছো? আমি তোমাকে বিয়ে করে কেন আনছি জানো? আমি তোমাকে বিয়ে করে আনছি, আমি যে বাচ্চাটাকে পয়দা করবো সেই বাচ্চাকে সুশিক্ষিত করে তুলবা, মানুষের মতো মানুষ করবে। আর তুমি কিনা বাচ্চার সামনে আমাকে বলতে যুক্তি করে থেকে বিয়ে করে নিয়েছি। ননসেন্স। কি ব্যাপার, একটা ময়লা শার্ট কলারে এখনো পর্যন্ত ময়লা দাগ লেগে আছে, সেটা তুমি লন্ড্রি থেকে স্ত্রী করে নিয়ে আসছো? ননসেন্স। একটা শার্ট ঠিক মতো দিতে পারো না। আসো 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 আসো। ভাই এটা আপনার ছেলে নাকি? জি, সুন্দর মাশাআল্লাহ। বাবা তোমার নাম কি? আঙ্কেলদেরকে সালাম দাও এবং বলো তোমার নামটা সুন্দর করে বলো তো দেখি। সালামু আলাইকুম, আমার নাম শুভ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ জামাল ভাই, আপনারা খুব হ্যাপি ফ্যামিলি। বাচ্চা কত সুন্দর বড় হয়ে গেছে। আমরা দুজন খুবই হ্যাপি আছি আমাদের বাচ্চাকে নিয়ে। আপনার ভাবি তো ওকে নিয়ে সারাক্ষণ ওর লেখাপড়া থেকে শুরু করে ও সব কিছু আদব কায়দা, ওকে আরবি শেখানো থেকে শুরু করে সব কিছু ওকে শেখাচ্ছে। তো সো এই ব্যাপারটা আমরা রিয়েল আমরা দুজন ভীষণ হ্যাপি ওকে নিয়ে। আচ্ছা, ওনারা তো অনেক করে এসছে, যাও না নাস্তা নিয়ে আসো। আচ্ছা আচ্ছা। না না ভাই, নাস্তা পরে খাই, আগে কথা বলি, গল্প করি। বাবা তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে বাবার মতো ঝগড়া করতে চাই আর তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাই। বাবা কে বলছে এগুলো? মা আমি তো ঠিকই বলেছি, তোমরা তো বাসায় সবসময় ঝগড়া করো, মা বাবাকে মারে, তোমরা দাদুকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাও। আমি তো তোমাদের কাছ থেকে এসবই শিখেছি, বড় হয়েও আমি তোমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। দেখুন জামাল ভাই, সব সংসারেই কম বেশি ঝগড়াঝাটি হয়, তাই বলে বাচ্চাদেরকে এগুলো দেখানো যাবে না বা বাচ্চাদেরকে বুঝতে দেওয়া যাবে না। বাচ্চারা হচ্ছে কাদামাটির মতো, এত সুন্দর কোমলমতি বাচ্চাদেরকে আপনারা যা শিক্ষা দিবেন তাই শিক্ষা পাবে। তো ওদেরকে যদি আপনারা ভালো কিছু শিক্ষা দেন, ওরা ভালো মানুষ হবে। আর যদি ওদের সামনে বসে ঝগড়াঝাটি করেন, ভাই ঠিক ওরা এই ঝগড়াটাই শিখবে।